আসসালামু আলাইকুম। ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যেই অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে বা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু এই অধ্যায়ের উপরই একটা পর্ব অলরেডি নেওয়া হয়েছে। আমি আশা করব সেগুলো তোমরা সেখান থেকে দেখবে। এবারে যাচ্ছি আমরা সেকেন্ড পার্টে, ষষ্ঠ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নের দ্বিতীয় পর্বে আমরা এবার যাচ্ছি। তো দেখো প্রশ্ন, 1 গ্রাম হিরোকে কয়টি কার্বন পরমাণু আছে? ফাইন। তাহলে দেখো 1 গ্রাম বলছে, এখানে প্রশ্নের মধ্যে 1 গ্রাম মেনশন করে দিয়েছেন। তাহলে আমরা জানি যে হিরক হচ্ছে কার্বনের একটি রূপভেদ, অর্থাৎ কার্বনের 3টে রূপ আমরা জানি, একটা হচ্ছে গ্রাফাইট, একটা হচ্ছে হিরক, আর একটা হচ্ছে ফুলারিন। ওকে, এবার কার্বনের পারমাণবিক ভর কত? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। তাহলে বলা যায় যে 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা কতটি? 6.023 10^23 এতটি। সুতরাং 1 গ্রাম হিরোকে পরমাণুর সংখ্যা কতটি হবে? 6.03 10^23 ডিভাইডেড বাই 12। তার মানে রেজাল্ট কত পাচ্ছি? 5.1019 10^-22 এতটি। 1 গ্রাম হিরোকে কার্বন পরমাণুর সংখ্যা 5.019 10^-22 এতটি। সো এইটাই হচ্ছে আমাদের এখানকার ফাইনাল অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে আমাদেরকে, যে একটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত? একটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত? তো এই টাইপের প্রশ্নে কিন্তু আমরা যখন তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ের বেসিক পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রশ্নের দিকে, প্রশ্নটা কিভাবে সাজানো হয়, প্রশ্নটার মধ্যে কার কার মধ্যে সম্পর্ক তৈরি করার কথা বলে আমরা সেইভাবে এটা সাজানোর চেষ্টা করব। তো ফার্স্টে বলতেছে এখানে যে একটি কি বলতো? একটা সংখ্যা, তাই না? একটি মানে কি? সংখ্যা। আর অণুর ভর মানে কি? পরিমাণ। তাহলে সংখ্যার সাথে পরিমাণের একটা রিলেশন জানতে যাচ্ছে। তাহলে আমরা জানি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা পরিমাণে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে 44 গ্রাম। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে কত? 6.023 10^23 এতটি। সংখ্যায় প্রকাশ করলে 44, পরিমাণে প্রকাশ করলে 44 গ্রাম, যেটা হচ্ছে আণবিক ভর। আর সংখ্যায় প্রকাশ করলে 6.023 10^23 এতটি। এখন প্রশ্ন জানতে চাইছে ভর। তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মে সাজাবো, যেখানে ভরটা থাকবে শেষে আর সংখ্যাটা থাকবে আগে। তাহলে কিভাবে সাজানো যায়? 6.023 10^23 এতটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত গ্রাম? 44 গ্রাম। সুতরাং একটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত হবে? এই যে 7.31 10^-23 এত গ্রাম। তো আমাকে এই টাইপের প্রশ্ন অলওয়েজ কিন্তু আগে সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক দেখতে হবে, দেন এরপরে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কার্বন ডাইঅক্সাইডের 1 মোল মানে 44 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যা হচ্ছে 6.023 10^23 এতটি। সো দেন সংখ্যা এবং ভর এর মধ্যে সম্পর্ক তৈরি করে দেন বাকিটা আমরা সলভ করব। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে 5 গ্রাম পানির অণু মানে 5 গ্রাম পানিতে অণুর সংখ্যা নির্ণয় করো। এবার আবার সংখ্যার কথা বলছে। তো ফার্স্টে কি দেওয়া আছে? প্রশ্নে কি দেওয়া আছে দেখো। প্রশ্ন দেওয়া আছে 5 গ্রাম, প্রশ্ন দেওয়া আছে 5 গ্রাম, আর বলছে অণুর সংখ্যা। তাহলে পানির খেয়াল করো, পানির আণবিক ভর কত? 18 গ্রাম, তাই না? 18 গ্রাম হচ্ছে 1 মোল পানি। যদি আমরা পরিমাণে প্রকাশ করি তাহলে 18 গ্রাম পানি সমান 1 মোল পানি। আর সংখ্যা যদি প্রকাশ করি তাহলে কত হবে? সংখ্যা প্রকাশ করলে 6.023 10^23 6.023 10^23 যদি আমরা সংখ্যায় প্রকাশ করি। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা সাজাবো এটাকে। এখন কিভাবে সাজানো যায় দেখো, সংখ্যা নির্ণয় করতে বলতেছে, সংখ্যাটা রাখবো কোথায়? শেষে। আর 5 গ্রাম এটাকে রাখবো কোথায়? শুরুতে, কেননা আমার পরিমাণটা তো দেওয়া আছে প্রশ্নে, সো এটা আমরা রাখবো শুরুতে, আর সংখ্যাটাকে রাখবো শেষে। তাহলে কি রাখা যায়? 18 গ্রাম পানিতে অনুসংখ্যা কতটি? 6.023 10^23। অতএব 1 গ্রামে কত আর 5 গ্রামে কত? সো 5 গ্রামের অ্যান্সারটা আসতেছে এই যে দেখবেই 5 গ্রামের উপরে 5 ডিভাইড বাই 18। সো 1.673 10^23 1.673 10^23। 5 গ্রাম পানির অণুতে আমরা এতগুলো পানির অণু পাচ্ছি। যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ অণুর সংখ্যা কত? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত? সো এটাও ঠিক দেখো, আগে যে নিয়মে করেছিলাম যে 5 গ্রাম, তাহলে এটা কি পরিমাণ দেওয়া আছে, তাই না? আর অণুর সংখ্যা তার মানে সংখ্যা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু থাকে কতটি? 6.023 10^23 এতটি। অতএব 1 গ্রামে কত আর 5 গ্রামে কত? 5 গ্রামে রেজাল্ট আসছে 6.84 10^22 এতটি। তাহলে দেখো আমাদের ঐকিক নিয়ম, এখানে মূল প্রসেসটাই হচ্ছে আমরা ঐকিক নিয়মে সলভ করতেছি। এগুলো ঐকিক নিয়মের কে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঝে তোমরা চাইলে আরেকটা লাইন করতে পারো, যেরকম দেখো আমরা যদি এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যেই হিসাবটা করেছি, এটা যদি আমরা এভাবে করি, যে আমরা নর্মালি জানি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, দেখো একটা থেকে সবগুলো আমরা শিখে নেব, 44 গ্রাম।
পরিমাণ, এটা হচ্ছে পরিমাণ, আণবিক ভর দিয়ে বের করলাম। আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান সমান 6.023 ইন্টু 10⁻23 এতটি। তাহলে কি বলা যায়? বলা যায় যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে কতটি? 6.023 10⁻23। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে 6.023 10⁻23 এতটি। তাহলে দেখো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে 6.023 10⁻23, তাহলে 1 গ্রামে কতটি অণু থাকবে? আমরা নরমালি ঐকিক নিয়মের সেকেন্ড লাইন তো ফার্স্টে নরমালি হিসাব করি, দেন আমরা 1 গ্রামের জন্য হিসাব করি। সো 1 গ্রাম অণু থাকবে 6.023 10⁻23 ডিভাইডেড বাই 44 এতটি। আচ্ছা, তা এবারে আসতেছে আমাদের প্রশ্ন যেটা বলেছিল 5 গ্রামে, তাহলে বলা যায় কি 5 গ্রামে অণু আছে কতটি? 6.023 10⁻23 ইন্টু 5 ডিভাইডেড বাই 44। সো দেখো এখান থেকে যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তো আমরা বলতে পারি 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 5 ডিভাইডেড বাই 44। সো কত অ্যান্সার আসলো? এই যে 6.84 10⁻22 এতটি। তো আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, সো দেখো এই যে 6.84 10⁻22 এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ফাইন, তাহলে এই টাইপের ম্যাথ আমরা এভাবে সলভ করতে পারবো, যেটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট যে আমাদের সমস্যাগুলো আছে এখান থেকে সেগুলো আমরা এখন সমাধান করে ফেলি। আচ্ছা, স্থূল সংকেত কি? খেয়াল করো স্থূল সংকেত কি। তাহলে এখানে বলছে যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। আমরা একটা পরমাণুর মানে একটা যৌগের মধ্যে যে পরমাণুগুলো থাকে তাদেরকে আমরা সরল অনুপাতে যে প্রকাশ করি সেই সরল অনুপাতকেই বলা হয় স্থূল সংকেত। আচ্ছা, একটি যৌগের আণবিক সংকেতের সরলতম রূপ স্থূল সংকেত থেকে যৌগে উপস্থিত বিভিন্ন মৌলের পরমাণুগুলোর অনুপাত জানা যায়। তুমি এক্সাক্ট সংখ্যাটা জানবে না, বাট কোনটা কত গুণ সেটা আমরা জানতে পারবো, কিন্তু আসল সংখ্যা জানা যায় না। উদাহরণস্বরূপ গ্লুকোজের স্থূল সংকেত CH2O, যার মানে গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু 1:2:1 এরকম অনুপাতে আছে। এখানে খেয়াল করো আমরা এই স্থূল সংকেত দেখে বুঝতেছি যে কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার ডাবল, কিন্তু আসলে ডাবল কতটি সেটা কিন্তু আমরা জানতেছি না। কারণ কি, যখন আমরা সেটা জানবো তখন সেটা আর স্থূল সংকেত থাকবে না, সেটা হয়ে যাবে আণবিক সংকেত। আর এখান থেকে আমরা জানতে পারতেছি স্থূল সংকেত। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে আণবিক সংকেত কি? আণবিক সংকেত কি? তো যেটা বললাম যে আণবিক সংকেত হচ্ছে যে স্থূল সংকেতকে, ওই যেটা বললাম যে স্থূল সংকেতের n এর মানটা কত, অনুপাত কত সেটা তো জানা যায় না। যখনই আমরা সেই অনুপাতটা জানতে পারবো সেইটাই হয়ে যাবে আমাদের আণবিক সংকেত। এখানে কি বলতেছে দেখো যে কোন যৌগের অনুস্থিত প্রতিটি মৌলের পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে, যে এই যে এখানে যে কথাটা বলেছে যে প্রকৃত সংখ্যাকে আমরা যার সাহায্যে জানতে পারবো সেইটাই হবে আমাদের আণবিক সংকেত। এখন স্থূল সংকেতে জাস্ট আমরা অনুপাত সম্পর্কেই জানি, এর বাইরে আর কিছু সেখানে জানা হয় না, বাট আণবিক সংকেতে আমি সঠিক মানটা জানতে পারবো। আচ্ছা, একটি রাসায়নিকভাবে যৌগকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ পানির আণবিক সংকেত H2O, যা দ্বারা বোঝায় পানির একটি অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু আছে। এছাড়াও যদি আমরা একটু আগে যে গ্লুকোজের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই সংকেতটাকে C6 দেন H12 দেন O6, তার মানে এটা বোঝা যায় যে গ্লুকোজের একটি অণুতে 6টি কার্বন পরমাণু, 12টি হাইড্রোজেন পরমাণু এবং 6টি অক্সিজেন পরমাণু রয়েছে। সো আণবিক সংকেত থেকে আমরা অ্যাকচুয়াল নাম্বারটা জানতে পারি, আর স্থূল সংকেত থেকে কোনো নাম্বার না, রেশিওটা জানতে পারি। এইটুকুই হচ্ছে মূল ডিফারেন্স আণবিক সংকেত এবং স্থূল সংকেতের। আচ্ছা, এবার বলছে কি দেখো কোন যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত একই হতে পারে কি? ব্যাখ্যা করো। ইয়েস, অবশ্যই হতে পারে। আণবিক সংকেত এবং স্থূল সংকেত কোন যৌগের ক্ষেত্রে কোন যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত একই হতে পারে কি? তো দেখো এখান থেকে এই অ্যান্সারটা আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে আসলে এই প্রশ্নের সংজ্ঞাটা কি বলে, যে সংকেত দ্বারা কোনো যৌগের অনুস্থিত প্রতিটি মৌলের প্রকৃত সংখ্যাকে প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা যায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। আর স্থূল সংকেত কি? আণবিক সংকেতের সরল যেই রূপ সেইটাকে আমরা স্থূল সংকেত বলতে পারি। এবার একটা এক্সাম্পল দিই, দেখো ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত। তো আমরা আচ্ছা সালফিউরিক অ্যাসিড হতে পারে, আরো এক্সাম্পল থাকতে পারে, সালফিউরিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত, কতগুলো পরমাণু আছে, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন সবগুলো আমি এখানে প্রকাশ করে ফেললাম। এবারে প্রশ্ন যে এই যে আণবিক সংকেতটা আমরা পেলাম, এই আণবিক সংকেতের এর থেকে কি আর কোনো সরল অনুপাত কি বের করা যায়? অ্যান্সারটা হচ্ছে না। কেন বলো তো? সালফার হচ্ছে 1, তাহলে তুমি এইখানে দেখো 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারতেছো না, ডিভাইড করা যাচ্ছে না।
তাহলে আমরা এখানে আসলে সালফিউরিক অ্যাসিডের যদি স্থূল সংকেত প্রশ্ন করা হয় যে সালফিউরিক অ্যাসিডের স্থূল সংকেত কত, অ্যান্সারটা কিন্তু H2SO4ই হবে। তাহলে এইটাই আণবিক সংকেত, এইটাই হচ্ছে আমার স্থূল সংকেত। তাহলে বলা যায় যে একই যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই হতে পারে তখনই যদি তুমি এদের মধ্যে কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করতে না পারো, তখনই সেইটা আণবিক সংকেত হবে, তখনই সেটা স্থূল সংকেত হবে। আর যদি ভাগ করা যায় তখন আর সেম থাকবে না, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। এরকম আরও অনেক এক্সাম্পল রয়েছে। দেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটারও স্থূল সংকেত এবং আণবিক সংকেত সেম হচ্ছে। কেন বলো তো? কারণ একই সংখ্যা দ্বারা, মানে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা এদের সবাইকে ভাগ করা যাচ্ছে না। তাহলে আণবিক সংকেতও যা, স্থূল সংকেতও তা। আচ্ছা ওকে ফাইন। এরপরে দেখো দুটি ভিন্ন যৌগের স্থূল সংকেত একই হতে পারে কি, ব্যাখ্যা করো। এটার অ্যান্সার হচ্ছে ইয়েস, দুটি ভিন্ন যৌগের স্থূল সংকেত একই হতে পারে। তো চলো আমরা এটার এক্সাম্পল দেখে ফেলি যে ভিন্ন যৌগের স্থূল সংকেত কি হবে, সেম হয়। যেরকম বেনজিন C6H6 বেনজিন আর অ্যাসিটিলিন C2H2, দুটো ভিন্ন যৌগ কিন্তু, একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ, দুটো যৌগ আলাদা আলাদা। এবার আমরা এদেরকে ধরো আণবিক সংকেত থেকে স্থূল সংকেতে রূপান্তর করবো। সো দাও 6 দ্বারা ডিভাইড করে দাও এখানে, আর এখানে 2 দ্বারা ডিভাইড করে দাও, উভয়কে 2 দ্বারা ডিভাইড করে দাও। তাহলে 6 দ্বারা ডিভাইড করলে পর কি পাচ্ছি আমরা, CH, আবার 2 দ্বারা ডিভাইড করে আমরা কি পাচ্ছি, CH। তাহলে এই যে দেখো আমরা আণবিক সংকেত ডিফারেন্ট হলেও স্থূল সংকেত কি, উভয়কে আমরা সেম পাচ্ছি না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইয়েস, হতে পারে দুইটা ভিন্ন ভিন্ন আণবিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে। আচ্ছা ওকে, দেন প্রশ্ন দেখো, আণবিক সংকেত স্থূল সংকেতের সমান বা এর গুণিতক ব্যাখ্যা করো। তাহলে আণবিক সংকেত কিন্তু স্থূল সংকেতের সমানও হতে পারে, গুণিতকও হতে পারে। তো আসো আমরা এখন এই পার্টটা নিয়ে একটু কথা বলি যে সমান কখন হবে আর গুণিতক কখন হবে। খেয়াল করো, আমরা যেই এক্সাম্পলগুলোকে দিয়েছিলাম যে H2SO4, হ্যাঁ, দেন ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তারপরে আর কে হতে পারে, H2SO4 ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট Na2CO3, এদের সবার খেয়াল করো, এদের সবার আণবিক সংকেত যা, স্থূল সংকেত তা। কেন? কারণ কোনো কমন সংখ্যা 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে বলতে পারি এরাই আণবিক সংকেত, এরাই স্থূল সংকেত, নাম্বার 1। নাম্বার 2 কি হতে পারে দেখো, নাম্বার 2 কি হতে পারে, যখন কোনো গুণিতকের কথা মেনশন করেছে, তাই না? যেরকম গ্লুকোজ, গ্লুকোজ কি হচ্ছে দেখো C6H12O6, এই যে গ্লুকোজ, এটা হচ্ছে আণবিক সংকেত। তাহলে স্থূল সংকেত কি হবে এটার, CH2O। এবার এই যে CH2O পেলাম, স্থূল সংকেত যে CH2O পেলাম, তাহলে এটার এখানে একটা N থাকে এবং সেই N এর মানটা কত হবে এখন, সেই N এর মানটা 2 হবে। সো স্থূল সংকেতের ডাবল। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্থূল সংকেত এর দ্বিগুণ হচ্ছে আণবিক সংকেত, স্থূল সংকেতের দ্বিগুণ হচ্ছে আণবিক সংকেত। আর একটা যৌগ দেখো, আর একটা যৌগ কি হতে পারে গ্লুকোজ বাদে, আর এই যে আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যারা আছে এদেরকেও আমরা চাইলে নিতে পারি। যেরকম C3, আচ্ছা C3 দিয়ে না, দেখো এটা কিভাবে দেখানো যেতে পারে, C4H8 বিউটিন। তাহলে এবার কি হচ্ছে, এটাকে দেখা যায় CH2N এবং সেই N এর ভ্যালু কত, N এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 গুণ। তাহলে এখানে গুণিতক হিসাবে বললে নিচেরটাতে 4 গুণ, 4 গুণ, স্থূল সংকেতে 4 গুণ হচ্ছে আণবিক সংকেত। CH2 ছিল, 4 দ্বারা গুণ করে দিলে C4H8 হয়ে যাচ্ছে। আবার এখানে হচ্ছে 2 গুণ CH2, ও সরি 2 গুণ না, সরি এটা হচ্ছে 6 গুণ, 6 হচ্ছে এটা। কেননা 6 গুণ করে দাও তাহলে C6, 6 গুণ করে দিলে H12, 6 গুণ করে দিলে O6। তার মানে এই যে গুণিতক আমরা কখনো পাবো, কখনো আমরা পাবো না। কখনো আমার স্থূল সংকেত এবং আণবিক সংকেত সেম হবে, এই যে এদের বেলায় আমরা কি পাবো, এদের বেলায় সেম পাবো। আবার কখনো আমরা সেম পাবো না, গুণিতক আকারে পাবো। যেরকম দেখো এগুলো হচ্ছে স্থূল সংকেত, এটার 4 গুণ হচ্ছে এই যে C4H8 বিউটিন, আর এটার দ্বিগুণ হচ্ছে C6H12O6। তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, আণবিক সংকেত জানার জন্য স্থূল সংকেত প্রয়োজন ব্যাখ্যা করো। এটা তো অবশ্যই সত্য। আমাদের n এর মান দেখো, এখানে লাস্ট লাইনটাতে যদি আমরা ফোকাস করি, লাস্ট লাইনটা n এর মান নির্ণয় করতে হবে। n এর মান নির্ণয় করতে হলে নিচের পার্টটা দেখো তো, স্থূল সংকেতের আণবিক ভর। তাহলে স্থূল সংকেত যদি আমি না জানি ফার্স্ট অফ অল, তাহলে আমি এখান থেকে n এর মান বের করতে পারবো না। আর আমাদের আরো একটা সূত্র কি দেখো, আমাদের আরো একটা সূত্র হচ্ছে আণবিক সংকেত। ধরো আণবিক সংকেত ইজ ইকুয়ালস টু কি, আণবিক সংকেত ইজ ইকুয়ালস টু
স্থূল সংকেত ইন্টু এন। তাহলে এই যে আমরা এন এর মান গুণ দিব, এন এর মান গুণ দিয়েই তো আমি আণবিক সংকেতটা পাবো। আমি এন এর মানটা কার সাথে গুণ দিব? স্থূল সংকেতের সাথে গুণ দেব। তাহলে বলা যায় যে আণবিক সংকেত জানার জন্য তোমাকে স্থূল সংকেত বাই দ্য ওয়ে স্টেপ বাই স্টেপ বের করতেই হবে। স্থূল সংকেতকে আমরা দুইভাবে মানে দুই জায়গায় কাজে লাগাই আণবিক সংকেত বের করার আগে। নাম্বার হতো প্রথমত এন এর মান বের করতে আমরা কাজে লাগাই, এন এর মান বের করতে স্থূল সংকেতের ভর লাগবে। তাহলে সংকেতই যদি না থাকে ভরটা কোন জায়গা থেকে আসবে? আগে তো সংকেত নিয়ে আসতে হবে, তারপর সেখান থেকে ভরটা বের করতে হবে। আর নাম্বার 2 ফাইনালি আমরা এন এর মানটাকে কার সাথে গুণ দেই? স্থূল সংকেতের সাথে গুণ দেই। সো বোথ কেসে স্থূল সংকেত লাগবে, স্থূল সংকেত ছাড়া কখনোই আণবিক সংকেত নির্ণয় করা যাবে না। ফাইন, এবারে আসো আমরা কয়েকটা পার্থক্য দেখব আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মধ্যকার কিছু পার্থক্য আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথমত বলতেছি দেখো, স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য নির্ণয় করব। স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য নির্ণয় করব। স্থূল সংকেত কাকে বলে? যে স্থূল সংকেত কোনো যৌগের একটি অণুতে অবস্থিত বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যার সরল অনুপাত বোঝায়। সরল অনুপাত স্থূল সংকেতের সাহায্যে বোঝানো হয়। আর আণবিক সংকেতে কি? যে আণবিক সংকেতে পদার্থের পরমাণুর সময় সঠিক সংখ্যা প্রকাশ করে। যেমন সঠিক সংখ্যা বলতে অনুপাত না, এক্সাক্ট যতগুলো সংখ্যা থাকবে সেইটাই আমি প্রকাশ করব। যেরকম C2H2, অ্যাসিটিলিন বলে C2H2 আর অ্যাসিটিলিন স্থূল সংকেত CH। এই CH দেখে বোঝার উপায় নাই যে কার্বনের সাথে হাইড্রোজেন, আমরা এইটুকু বুঝতেছি যে হ্যাঁ কার্বন হাইড্রোজেন সমান হবে, যার সংখ্যা সেটা সমান। এখন এটা কি 3 3 4 4 5 5 6 6 এটা আমরা জানি না, বাট এখানে আমি সঠিকটা জেনে যাচ্ছি যে হ্যাঁ সংখ্যাটা কত? C2H2। আর 2 নাম্বার, কি মৌল দ্বারা যৌগ গঠিত হয় তা স্থূল সংকেতে প্রকাশ পায়। আণবিক সংকেতে যৌগের আণবিক গঠন প্রকাশ করে। এখানে জাস্ট আমরা কি মৌল আছে সেটা সম্পর্কে ধারণা পাই। আর আণবিক সংকেতে কতটি আছে, আণবিক সংকেতে ওই মৌলটি কতটি পরমাণু মিলে গঠিত হয়েছে সেটা আমরা প্রকাশ করতে পারি। সো তাহলে এভাবে যদি আমরা অ্যান্সার লিখে দিই আমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, বেনজিন এবং ইথাইনের স্থূল সংকেত একই। বেনজিন এবং ইথাইনের স্থূল সংকেত একই। আচ্ছা, তো দেখো এটা কিন্তু অলরেডি আমরা এখানে সলভ করেছিলাম, একবার দেখেছিলাম যে বেনজিন এবং ইথাইনের স্থূল সংকেত একই। দেখো এই যে খেয়াল করে, এটা বেনজিন C6H6, এটার স্থূল সংকেত হচ্ছে কি CH। আর ইথাইন বা অ্যাসিটিলিন এর সংকেত কি? C2H2, এটার স্থূল সংকেত CH। তাহলে বেনজিন এর স্থূল সংকেত হচ্ছে CH, আবার ইথাইন বা অ্যাসিটিলিনের স্থূল সংকেত কি হচ্ছে? CH। তাহলে দুইটার আণবিক সংকেত আলাদা হলেও স্থূল সংকেতের দিক থেকে দুজনেই কি দুইটা যৌগের স্থূল সংকেত সেম। আণবিক সংকেত ডিফারেন্ট হলেও স্থূল সংকেত কি পাচ্ছি আমরা? সেম পাচ্ছি। আচ্ছা, এখানে কি বলতেছে দেখো যে H2O এর স্থূল সংকেত ও আণবিক সংকেত একই কেন? তাহলে এই টাইপের প্রশ্নের কিন্তু আমরা অ্যান্সার করেছি যে আমরা যদি কোনো সরল অনুপাতে ভাগ করতে পারি তাহলে আমার স্থূল সংকেত আণবিক সংকেত আলাদা হবে। বাট যদি আমরা সরল অনুপাতে ভাগ করতে না পারি তাহলে স্থূল সংকেত আণবিক সংকেত কি হয়ে যাবে? ভাগ করতে না পারলে স্থূল সংকেত আণবিক সংকেত সেম থাকবে, আর ভাগ করতে পারলে স্থূল সংকেত আণবিক সংকেত চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো H2O অক্সিজেন একটা, তাহলে 1 ব্যতীত অন্য কোনো কমন সংখ্যা দ্বারা এখানে ডিভাইড করা যাচ্ছে না, অন্য কোনো কমন সংখ্যা দ্বারা এখানে আমরা ভাগ করতে পারতেছি না। তাহলে আমরা বলতে পারি যে এই পানির স্থূল সংকেত এবং আণবিক সংকেত দুইটা কি পাবো? আমরা একই পাবো। স্থূল সংকেত এবং আণবিক সংকেত দুইটা একই পাবো। আচ্ছা, নেক্সট দেখো, ইথিন ও বেনজিন উভয় স্থূল সংকেত একই ব্যাখ্যা করো। আসলে প্রশ্নটি ত্রুটিপূর্ণ। দেখো এখানে আসলে হয়তো একটু মিস্টেক ছিল, ইথিনের সাথে বেনজিনের স্থূল সংকেত একই হবে না, ইথাইনের সাথে হতে পারে। ইথাইন এবং বেনজিনের স্থূল সংকেত একই হতে পারে। সো ইথিনের সংকেত কি? C2H4। তাহলে এটার স্থূল সংকেত কি হবে? দেখো C2H4 এর স্থূল সংকেত কি হচ্ছে? CH2 হচ্ছে। আর বেনজিনের কি হচ্ছে? CH হচ্ছে। তাহলে স্থূল সংকেত কিন্তু একই না। বাট যদি এটা ইথিন না বলে, দেখো যদি প্রশ্নে ইথিন না বলে যদি ইথাইন বলতো, তখন সংকেত হয়তো C2H2। তাহলে এটারও তো স্থূল সংকেত CH, আমি বোথ কেসে CH পাচ্ছি। ব্যাস আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আসো, ইথিন ও বিউটিনের স্থূল সংকেত একই ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা হতে পারে, ইথিন এবং বিউটিনের স্থূল সংকেত একই হতে পারে। তো দেখি আমরা এটা কিভাবে বের করা যায়। দেখো ইথিনের সংকেত কি? C2H4, বিউটিনের সংকেত কি? C4H8। তাহলে অনুপাতগুলো সেম আমরা এখানে রেখেছি অনুপাতগুলোকে। তাহলে C2H4 কে কি দেখানো যায়? CH2 দেখানো যায়। আর এখানে C4H8 কেও কি দেখানো যায়? CH2 দেখানো যায়। তার মানে দুইটার আণবিক সংকেত ডিফারেন্ট, একটা হচ্ছে ইথিন, একটা হচ্ছে বিউটিন। বাট এদের স্থূল সংকেত কি পাচ্ছি আমরা? স্থূল সংকেত আমরা সেম পাচ্ছি, বা স্থূল সংকেত আমরা একই রকম পাচ্ছি। ওকে ফাইন, তো নেক্সট অংশে যাচ্ছি, গেল এটা। আচ্ছা, যৌগে মৌলের শতকরা সংযুতি ব্যাখ্যা করো। তাহলে দেখো শতকরা সংযুতি মানে কি? শতকরা সংযুতি বলতে বোঝানো হয় ওই যৌগের 100 ভাগের মধ্যে ওই পার্টিকুলার পরমাণুটি কতটুকু অবদান রেখেছে, কতটুকু জায়গা দখল করেছে সেটা। তাহলে আমরা সূত্র দিয়ে দেখতে পারি যে মৌলের পারমাণবিক ভর
পরমাণুর সংখ্যা যৌগের আণবিক ভর ইন্টু 100, অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমরা শতকরা সংযুতি বের করব। আর শতকরা সংযুতি মানে কি দেখো, ফর এক্সাম্পল ধরো আমরা ধরলাম 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এই 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড 100 গ্রাম H2SO4, তাহলে এই 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডে ধরো হাইড্রোজেন ফর এক্সাম্পল, মানে এটা আমরা হিসাব ছাড়াই হিসাব করতেছি, ধরো 3%, তার মানে কি 100 ভাগের মধ্যে 3 ভাগ হাইড্রোজেন সেখানে রয়েছে। তাহলে শতকরা সংযুতি আমরা এই সূত্রের সাহায্যে বের করব। আর সূত্রটা কিভাবে কাজ করবে, মৌলের পারমাণবিক ভর, ধরো হাইড্রোজেনের যখন শতকরা সংযুতি বের করব, তাহলে এখানে বসবে কত 2 ইনটু পরমাণুর সংখ্যা, এই যৌগের মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা H2 যেহেতু, তাহলে পাচ্ছি আমরা 2টা, ইনটু 100 উপরেই সেটা দিয়ে দিলাম, ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। সালফিউরিক অ্যাসিডের টোটাল আণবিক ভর কত 98। তাহলে এখান থেকে যে পার্সেন্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের শতকরা সংযুতি। দ্যাট মিন্স অতটুকু হাইড্রোজেন 100 ভাগের মধ্যে অবদান রেখেছে, 100 ভাগ সালফিউরিক অ্যাসিডের মধ্যে কতটুকু অবদান রেখেছে সেটা। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুতি নির্ণয় করো। তাহলে খাদ্য লবণের সংকেত কি, সোডিয়াম ক্লোরাইড, তাই না? সোডিয়াম ক্লোরাইড এর ভর কত 58.5 গ্রাম। এবারে আসলে একটু আগে যে সূত্রটা আমরা দেখেছিলাম যে উপরে কি বসবে, নিজস্ব পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, তাই না? তাহলে যেহেতু 1 সেজন্য কিন্তু এই 1 আর দেওয়া হয় নাই। খাদ্য লবণে সোডিয়াম ক্লোরাইড, তাহলে ক্লোরিন আছে কয়টা, একটা, তাহলে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ দিলে তো সেম রেজাল্টই আসবে। সো 35 ইনটু 1 ইনটু 100 ডিভাইড বাই 58.5, তাহলে এখান থেকে রেজাল্ট কত আসতেছে, এখান থেকে রেজাল্ট আসতেছে 60.68%, 60.68%। তাহলে খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুতি 60.68%। সো আশা করতেছি তোমরা এই প্রশ্নটিও বুঝতে পেরেছো। তাইলে আমরা কিন্তু আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্বের। তো আমি আশা করব তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে আমি একদম যেরকম ধরে ধরে সলভ করে দিয়েছি, এক্সামে যদি এরকম পার্টিকুলার এক্সাম্পলগুলো দিতে পারো, এটা তোমাদের জন্য অনেক পজিটিভ, তোমার খাতার মার্কসটাকে অনেক বেশি মানে বাড়িয়ে তুলবে। তো তাহলে আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো।